স্বামী মারা যাওয়ার বেশ কিছুদিন পর শ্বশুরবাড়িতে নিজের রুমে ছোট্ট মেয়েটাকে নিয়ে শুয়ে আছি। বাসায় কেউ ছিল না, শুধুমাত্র আমার দেবর ছিল, যাকে নিজের আপন ভাইয়ের চোখে দেখতাম। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তখন আমার দেবর ডাইনিং রুমে হাঁটাহাঁটি করছিল। এরপর সে এসে আমার রুমের দিকে উকি দিল। দেখতে পেল আমি আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছি। এরপর সে আস্তে আস্তে করে আমার রুমে ঢুকলো এবং সে তখন আমাকে খুব বাজেভাবে স্পর্শ করছিল। সে আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার দেবর দাঁড়িয়ে আছে। তখন আমি চিৎকার করে বললাম, মারুফ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই এত রাতে এখানে কি করছিস? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 12টা। এরপর আমি ওকে বললাম, এই মুহূর্তে তুই আমার রুম থেকে বের হয়ে যাবি। কিন্তু দেখলাম মারুফ রুম থেকে বের হচ্ছিল না। উল্টো আমাকে খুব বাজে ইঙ্গিত দিয়ে আমার কাছে আসতে চাইলো। তখন আমি রেগে গিয়ে বললাম, মারুফ, তুই কি এখান থেকে বের হবি নাকি আমি চিৎকার করে লোক ডাকবো? দেখলাম মারুফ ভয় পেল না। উল্টো বলল, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমিও জানতাম যে আমার কথা কেউ বিশ্বাস করবে না। মানুষ প্রমাণে বিশ্বাসী, আর আমার কথা তো মোটেই বিশ্বাস করবে না। ইদানিং আমি লক্ষ্য করলাম মারুফ কেমন কেমন করে যেন আমার দিকে তাকায়। আমার স্বামী মারা যাওয়ার পর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। এরপর আমি বিছানা ছেড়ে উঠে মারুফকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেই। আমার সাথে আমার 40 দিনের বাচ্চাটা। 2 মাস আগে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই মুহূর্তে আমি খুব একা হয়ে যাই। এখন আমার মনের অবস্থা কেমন সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকেই দোষারোপ করেন। আমি অপয়া বলেই নাকি আমার স্বামী এই অকালে মারা গেছেন। যাই হোক, শ্বশুরবাড়িতে সবার মন রক্ষা করে আমাকে চলতে হয়। এখানে থাকতে আমার খুব অসহায় লাগছিল। এতদিন মনে মনে আমি যেটাই ভাবছিলাম আজকে সেটাই সত্যি হলো। আমি আমার বাচ্চাটাকে জড়িয়ে ধরে খুব কান্না করলাম। পরের দিন সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম। শাশুড়িমা বাসায় নেই, গিয়েছেন ননদের বাসায়, এখনো আসেনি। রান্না করতে করতে আমি গতকাল রাতের ঘটনাগুলোই মনে করছিলাম। আর ভাবছিলাম এখন তো দিনের বেলা, হয়তো সে আমার কাছে আসতে সাহস পাবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল। সে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেই খপ করে আমার হাতটা ধরে ফেললো। তখন অনেক করে আমি হাতটা ছাড়াতে চাইলাম, কিন্তু সে ছাড়ছিল না। কিন্তু ভাগ্যটা ভালো ছিল, সেই মুহূর্তে কে যেন দরজার বাইরে নক করতেছিল। তখন আমার দেবর ভয় পেয়ে গেল, সে আমার হাতটা ছেড়ে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো আমার শাশুড়ি এসেছে। তখন শাশুড়িমাকে দেখে আমি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আমার শাশুড়ি আমার দেবরকে জিজ্ঞেস করলেন, তুই এখনো বাসায় বাইরে যাসনি? তখন মারুফ বলল যে হ্যাঁ, আমি রেডি হচ্ছি, এখনই বাইরে যাব। এরপর মারুফ আবারও রান্নাঘরে এসে আমাকে হুমকি দিয়ে গেল, আমি যেন এইসব ঘটনা কাউকে না বলি, বললে আমার খবর আছে। আমার তখন খুব ভয় লাগছিল। যাই হোক, এরপর আমি একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। আর মনে মনে আমি একটা কথা ভাবছিলাম, আমি হয়তো আমার দেবরের হাত থেকে রক্ষা পাবো না। হয়তো আমার দেবর আমাকে ধর্ষণ করবে। হয়তো ওর হাত থেকে আমি বাঁচতে পারবো না। আমার বাবা মা কেউ বেঁচে নেই, একমাত্র ভাই আছে। কিন্তু সে নিজের সংসার চালাতে চালাতেই হিমশিম খাচ্ছে। তাই তার সংসারে আমি আর বোঝা হতে চাই না। আর এখন তো আমার সাথে একটা বাচ্চাও আছে। আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম। আমি চাইলেই অন্য কোথাও গিয়ে চাকরিও করতে পারি না। তাই অনিশ্চয়তা নিয়েই শ্বশুরবাড়িতে আমাকে পড়ে থাকতে হইতেছে। একদিন বিকেলবেলা আমি আমার রুমে বসেছিলাম। তখন ভাবছিলাম আমি এইসব ঘটনা আমার শাশুড়িকে শেয়ার করব। কিন্তু আমার মনে একটা দ্বিধা কাজ করছিল। হয়তো আমার শাশুড়ি মা কিছুই বিশ্বাস করবে না। কারণ আমার দেবর যখন আমার স্বামী বেঁচে ছিল তখন আমাকে খুব সম্মান করত। একেবারে বড় ভাবির চোখে দেখত। সেই মানুষটা এখন চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, সাহস করে আমি আমার শাশুড়িকে সব কথা বলবো। সে বিশ্বাস করলে তো ভালো, আর না করলে আমারই কপাল খারাপ। বুকে অনেক সাহস নিয়ে শাশুড়ি মায়ের রুমে গেলাম। সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমার কান্না দেখে সে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা? তখন আমি এক পর্যায়ে তাকে সব ঘটনা খুলে বললাম। সে আমার কাছে প্রমাণ চাইলেন। তখন কাঁদতে কাঁদতে শাশুড়ি মাকে অনুরোধ করে বললাম, মা, আজকের রাতটা আপনি আমার রুমে চলেন। আর এই কথাটা যেন আপনার ছেলে জানতে না পারে। আমার কান্নাকাটি দেখে সে রাজি হলেন। আমি মনে মনে খুব স্বস্তি পাচ্ছিলাম। এই প্রথমবার আমার শাশুড়ি আমাকে বিশ্বাস করতেছেন। এরপর রাতের বেলায় আমার শাশুড়ি আমার বিছানায় শুলেন। আর আমি রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। রুমের লাইট বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে অন্ধকারে শাশুড়ি মায়ের মুখটা দেখা যাচ্ছিল না। এবং সেদিন ইচ্ছা করেই আমি রুমের দরজাটা খুলে রেখেছিলাম। রাত 1টা বাজতে না বাজতেই মারুফ আসার শব্দ পাচ্ছিলাম।
তখন আমি আমার শাশুড়িকে ফিসফিস করে বললাম, "মা, আপনার ছেলে আসতেছে কিন্তু।" আমার দেবর রুমে এসে আমার শাশুড়ির হাতটা ধরে ফেললেন, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমি রুমের লাইট অন করে দিয়েছি। আমার শাশুড়ি তার ছেলেকে দেখে একদম অবাক হয়ে গেছে, আর তার ছেলে তো আরো বেশি অবাক হয়েছে তার মাকে দেখে। তখন আমার শাশুড়ি আমার দেবরের দিকে তাকিয়েছিল, আর আমার দেবর লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থেকে নিজের রুমে চলে গেল। আমি জানি না আমার শাশুড়ি এখন কি সিদ্ধান্ত নিবেন। সে তার রুমে চলে গেলেন, কেউই কিছু বলল না আমাকে। তবে আমার ভালো লাগছিল এটা ভেবে যে আজকের রাতটা আমি নিরাপদে ঘুমাতে পারবো। যাই হোক, এই সংসারে একমাত্র ভরসার জায়গা ছিল আমার স্বামী। মানুষটা আমাকে খুব ভালোবাসতেন। সে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। কাউকেই আর ভরসা করতে পারছি না। স্বামীর কথা ভাবতে ভাবতেই সেদিন রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি দেবর নাস্তা করতেছে। তখন আমার শাশুড়ি তার ছেলেকে খুব অপমান করতেছিল। এই প্রথমবার শাশুড়ি মা আমার পক্ষ নিয়ে কথা বলছেন। শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে খুব স্বস্তি পাচ্ছিলাম। যাই হোক, ভেবেছিলাম হয়তো মারুফ ঠিক হয়ে যাবে। এর ঠিক ২ দিন পর বাচ্চাটাকে রুমে বসে খাবার খাওয়াচ্ছিলাম। সেই মুহূর্তে মারুফ রুমে এসে আমার মুখটা চেপে ধরে। সেই মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর বাচ্চাটাকে ছেড়ে দেই। আর আমি নিজেকে বাঁচানোর জন্য দেবরের সাথে অনেক জোরাজুরি করতে থাকি, কিন্তু কিছুতেই নিজেকে বাঁচাতে পারছিলাম না। ওই সময় আমার মেয়েটা খুব কান্নাকাটি করে। ওর কান্নার শব্দে আমার শ্বশুর-শাশুড়ির ঘুম ভেঙে যায়। তারা আমার রুমে আসে। রুমে এসে দেখে মারুফ দাঁড়িয়ে আছে এবং আমার সাথে খুব জোরাজুরি করতেছে। আমার শ্বশুর-শাশুড়িকে দেখে মারুফ লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেন যে আমি মারুফকে কি শাস্তি দিব? মানে আমার কাছে মারুফের শাস্তি সম্পর্কে জানতে চাইলেন। তখন মারুফের জন্য আমার একটু খারাপ লাগলো। আমি ভাবছিলাম এটা যদি আমার নিজের ভাই করত তাহলে আমি কি করতাম? এরপর আমি ওকে কোনো শাস্তি না দিয়ে আমার শাশুড়ি মাকে বুঝিয়ে বললাম, যেহেতু মারুফের বিয়ে করার বয়স হইছে আর ইনকাম পাতিও আছে, ওকে আপনি বিয়ে করিয়ে দেন। আমার শাশুড়ি আমার কথা শুনে ওকে বিয়ে করানোর জন্য রাজি হলেন। এর কিছুদিনের মধ্যেই আমার শ্বশুর মারুফকে বিয়ে করানোর জন্য মেয়ে ঠিক করে। আর মারুফ এসে ওর কৃতকর্মের জন্য আমার কাছে মাফ চায়। আমিও ওকে মাফ করে দিলাম। আশেপাশের অনেকেই বলেছিল দেবরকে বিয়ে করে নিতে। কিন্তু ওকে নিজের ভাইয়ের চোখে দেখি, কি করে বিয়ে করে নিতাম। যাই হোক, মারুফের বিয়ে হয়ে যায়। মারুফ একমাত্র সদস্য যে আমাদের পরিবারের রোজগার করে, যার রোজগারের টাকা দিয়ে আমাদের সংসার চলে। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই একসাথে খুব ভালো আছি। আর এই পৃথিবীতে এখন একমাত্র আমার ভরসা হলো আমার শাশুড়ি মা। সে আমাকে নিজের মেয়ের মতো দেখেন, খুব ভালোবাসেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।